বেশ কয়েকদিন হয়ে গেছে আমি আমাদের পাড়ার লোকের কথা বলিনি। সত্যি কথা বলতে কি, আমি চেয়েছিলাম আমার সবচেয়ে কাছের লোকেদের কথা পরে বলবো, মানে যারা আমার পাশের বাড়ি থাকে তাদের কথা। তারা তো আমাদের পাড়ার লোক, যারা আমাদের পাশে থাকতেন বা গলিতেই থাকতেন সেদিন, তাদের কথাই আমি বলছি এবার। এদের মধ্যে দুটো নাম অবশ্যই করতে হবে। প্রথমজন বিখ্যাত চলচ্চিত্র শিল্পী শ্রী ধীরাজ ভট্টাচার্য, যার বাড়ি আমার জানলা দিয়ে দেখা যায়। আর একজন হলেন এক প্রয়াত তরুণ শিল্পী, পেশাগতভাবে ছিলেন আর্ট ডিরেক্টর, অবশ্যই টিভি এবং চলচ্চিত্রে। সেই ধীরাজ ভট্টাচার্যের বাড়ি আমার জানলা দিয়ে দেখা গেলেও এন্ট্রেন্সটা হরিশমাগাজি রোডে হরিশ পার্কের উল্টো দিকের গলিতে। এবার গলির বাইরে না গিয়ে আমাদের গলির ভেতরের একজনের কথাই তাই আমি বলছি এবং বলাটা জরুরি মনে করছি। পরের বার বলবো শ্রী ধীরাজ ভট্টাচার্যের কথা। মানিক ভট্টাচার্য, আর্ট ডিরেক্টর, এই নামটা সার্চ করতে গিয়ে দেখি নাম আসছে চোরটা। এক সময় সিপিএমের সমর্থক, চোরের খাতায় নাম লেখানো, প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, জেল খাটা তৃণমূলী আসামি মানিক ভট্টাচার্যের গুণকীর্তন সম্পর্কিত কথা। ভাবুন একবার। কিন্তু এখানে আমি লিখতে চাইছি, বলতে চাইছি আমার থেকে অনেক ছোট এক গুণী ছেলেটার কথা, আর সেটাই লিখছি এখানে, পড়ছি এখানে, এই প্রতিভাবান শিল্পীর কথা। সে যতদিন বেঁচে ছিল রূপালী পর্দার আড়ালেই থেকে গেছে। ছেলেটির নাম মানিক ভট্টাচার্য। ওই মানিক ভট্টাচার্য নয়, কিন্তু চোর মানিক ভট্টাচার্য নয়, অঙ্কন শিল্পী এবং শিল্প নির্দেশক মানিক ভট্টাচার্য। ও আজ পৃথিবীতে নেই, হৃদরোগে আক্রান্ত হয়ে বহুদিন আগেই চলে গেছে না ফেরার দেশে। পাড়ার সরস্বতী পুজোর সময় বসে আঁকো প্রতিযোগিতার বিচারক হওয়ার ডাক পড়তো তার নিজের পাড়ায় এবং অন্য পাড়ায়। এই মানিক ভট্টাচার্য অনেক দিন আগে সেলুলয়েডের জগতে ঢুকে পড়েছিল সহকারী শিল্প নির্দেশক হিসেবে। কাজ করেছে ফিল্ম জগতের তাবড় শিল্প নির্দেশকের সঙ্গে সহকারী হিসেবে। জীবনের শেষে গিয়ে সে ছিল সন্দীপ রায়ের বিশেষ কয়েকটা ছায়াছবির শিল্প নির্দেশক। পরিচালনা করেছেন দুটো তথ্যচিত্র মৃত্যুর আগে পর্যন্ত। সে দুটো হলো দিনকার কৌশিক এবং দুই বাংলার হৃদয়ের রবি। অতএব ওর মধ্যে সম্ভাবনা ছিল। শিল্প নির্দেশনা থেকে চিত্র পরিচালনা সব কিছুরই সম্ভাবনা ছিল। চলচ্চিত্র নিয়ে ওর সঙ্গে পথে ঘাটে যেতে আসতে কথা হতো আমার। ছেলেটা একদম প্রচার বিমুখ ছিল। আমরা মুখেই বলি সিনে টেকনিশিয়ান। রূপালী পর্দার অন্তরালে কত প্রতিভাবান মানুষজন থাকেন, তাদের কোনো খবরই রাখি না আমরা। আজও সোশ্যাল মিডিয়ার যুগে এসে মাতামাতি করি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে। সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, ক্যামেরাম্যান, তার থেকে বেশি কিছু হলে প্লেব্যাক সিঙ্গার। এখানেই আমাদের জানার ইচ্ছেটা সীমিত হয়ে থাকে। আমাদের মতো বেশিরভাগ সাধারণ মানুষের ক্ষেত্রে এটাই হয়ে থাকে। তবে সোশ্যাল মিডিয়ার উত্থানে এখন অবশ্য অনেক কিছু জানতে পারছি আমরা। এই সব টেকনিশিয়ানদের কথা, নাটক ও সিনেমার কুশীলবদের কথা, যারা মঞ্চের বাইরে থেকে, ক্যামেরার পেছনে থেকে একটা নাটকের প্রজেক্ট বা সিনেমার প্রজেক্টকে সাফল্যমণ্ডিত করে, তাদের কথা বলার সুযোগ কম। তবুও কিন্তু একথা স্বীকার করে নিতে হবে, এদের নিয়ে মাতামাতিটা অনেক কম। এদেরকে পাদপ্রদীপের আলোতে আনাটা জরুরি, শিল্পের স্বার্থে এবং শিল্পীর স্বার্থে। মানিক ভট্টাচার্য ইন্ডিয়ান আর্ট কলেজের স্নাতক। শিল্প সমালোচনা, সম্পাদনা থেকে বৈদ্যুতিক মাধ্যমে সাংবাদিকতা করলেও পেশায় ছিলেন শিল্প নির্দেশক। শ্রী কার্তিক বসু এবং অশোক বসুর সহকারী ছিলেন তিনি। বাংলা ও হিন্দি ছবিতে একজন আর্ট কর্মী হিসেবে শিক্ষানবিশ থাকাকালীন তিনি বহু আর্ট ডাইরেক্টরের সঙ্গে কাজ করেছেন। তিনি ছিলেন আর্ট ডাইরেক্টর গিল্ডের প্রাক্তন সম্পাদক। ওর লেখা বই বিষয় শিল্প নির্দেশনা
থেকে কিছু কিছু উদ্ধৃতি আমি তুলে ধরব এই শিল্প ও নির্দেশনা বিষয়বস্তু বোঝাতে। ওর সঙ্গে দেখা হলে এসব বিষয়েও ও অনেক কথা বলতো। ওরই বইতে লেখা আমার দাদার একটা ছোট্ট ইন্ট্রোডাকশান পড়েছিলাম ওর সম্পর্কে। আমার দাদা ছিলেন গণনাট্য সংঘের প্রবীণ কর্মী, পরিচালক, অভিনেতা এবং লেখক শ্রী জয়ন্ত ভট্টাচার্য। সেইখান থেকে একটু পড়ে শোনাই। লেখাটার ক্যাপশন হলো লাল রকের ছেলেটা। একদমই শ্রী জয়ন্ত ভট্টাচার্যের কথায় পড়ছি। পাড়াগাঁয়ে একটা কথা আছে না, উঠতি মূলো চাউনিতে চেনা যায়। ওই একই প্রবাদ ইংরেজিতে একটু কাব্য করে আছে, মর্নিং শোজ দ্য ডে। বর্তমানে প্রায় সব প্রবাদই মিথ্যে বলে প্রতিপূর্ণ হয়ে যাচ্ছে। অসংখ্য ব্যতিক্রমের মাঝে কোনো কোনো ক্ষেত্রে প্রবাদের জ্বলন্ত নিদর্শন হিসেবে কিছু ঘটনা ঘটতেও দেখা যায়। তারই প্রবাদের সঠিকতার উদাহরণ আমাদের মানিক ভট্টাচার্য। আমার বাড়ি কাছেই ওদের বাড়ি। অভিনয়, নাটক, সিনেমা আর পার্টির কাজে ব্যস্ততার মধ্যে পাড়ার মানুষজনের ওপর বিশেষ করে নজর দেবার সময় পাচ্ছিলাম না। সেদিন কেন জানি না সকালে বিশেষ কোনো কাজ ছিল না। আমার বাড়ির সামনের লাল রকে বসে কি যেন লিখছিলাম। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানালো আমার পেছন থেকে উঁকি দিয়ে কে যেন আমার লেখা দেখছে। ঘাড় ফিরিয়ে দেখি 9-10 বছরের ফুটফুটে একটা ছেলে বড় বড় অবাক চোখে আমার দিকে চেয়ে হাসছে। এত মিষ্টি ছিল ছেলেটা, দেখলেই আদর করতে ইচ্ছে জাগে। জিজ্ঞেস করলাম, কী নাম তোমার? বলল, মানিক। জানতে চাইলাম, কোথায় থাকো? কোথায় থাকে সে? সে তার ছোট্ট হাত তুলে একটু দূরে একটা বাড়ি দেখিয়ে বলল, ওই তো এইখানে। বুঝলাম পাশেই ওদের বাড়ি। কলকাতায় তখন জনবিস্ফোরণ শুরু হয়ে গেছে, আমাদের পাড়ায় আরও বেশি। একটা পুকুর আর একটা ডোবা বুঝিয়ে উদ্ধার করা হয়েছে অনেকটা জমি। গড়ে উঠেছে একটা বস্তি আর কিছু মধ্যবিত্তের কোঠা বাড়ি। সকলের সঙ্গে পরিচিত হবার সময় বা সুযোগ আমার ছিল না। ঘটনাবহুল সময়ে এগিয়ে চলল। প্রথম যুক্তফ্রন, তার পতন। দ্বিতীয় যুক্তফ্রন সরকার, তারও পতন। রাষ্ট্রপতি শাসন, 77-এর ঐতিহাসিক নির্বাচন। এইসব রোমাঞ্চকর ঘটনার মধ্যে ছেলেটাকে অনেকবার দেখেছি। অন্য সব তার বয়সী ছেলেরা যখন গলিতে ক্রিকেট বা ফুটবল খেলছে, সে তখন ওই লাল রকে একলা বসে কিছু আঁকছে। একদিন তাকে জিজ্ঞেস করেছিলাম, আরে ম্যানিক, বসে বসে এত আঁকিস কেন? তুই তুই কি বড় হয়ে একজন শিল্পী হবি? এক গাল হেসে মিষ্টি ছেলেটা জবাব দিয়েছিল, অনেক বড় শিল্পী হব। হেসে জিজ্ঞেস করেছিলাম, কার মতো? ছেলেটি জবাব দিয়েছিল, অবন ঠাকুরের মতো। আমি তাজ্জব বনে যাই। কৌতূহল চাপতে না পেরে জানতে চাই, অবন ঠাকুরের নাম জানিস তুই? সে বলেছিল, বারে, দাদা যে আমার জন্মদিনে তার লেখা ক্ষীরের পুতুল বইটা আমাকে দিয়েছে। কি সুন্দর গল্প, আর বই ভর্তি কি সুন্দর সুন্দর ছবি। বহুদিন বাদে একাডেমিক্সের সামনে বইমেলা হচ্ছে। অভিনেতা দিলীপ রায়ের সঙ্গে দেখতে গেছি। কোন কোম্পানি মনে নেই, একটা প্যাভিলিয়নের সামনে দেখি সেই ছেলেটা দাঁড়িয়ে। এখন অবশ্য আর ছোট্ট নেই, সে রীতিমতো যুবক। দিলীপ পাশের স্টলে ঢুকেছে। আমি এগিয়ে গেলাম তার কাছে। কী রে, তুই এখানে? মানিক শেষে বলল, বারে, জানেন না আমি যেটা কোম্পানি করেছি? আঙুল দিয়ে প্যাভিলিয়নটা দেখিয়ে লাজুক মুখে সে বলল, এই প্যাভিলিয়নটা আমারই তৈরি। তারপর আরও অনেক দিন গড়িয়ে গেছে। মানিক ভট্টাচার্য এখন একজন ব্যস্ত শিল্পী, আর্ট ডিরেক্টর। এর মতো এভাবেই কমার্শিয়াল স্বীকৃতি একদিন চলচ্চিত্র জগতে এসেছিল। জগৎ জয় করেছিলেন সত্যজিৎ রায়, এসেছিলেন রাজেন্দ্র তরফদার আর পূর্ণেন্দু পত্রী। হয়তো তেমনি আর এক মহুরু বিকাশের সাক্ষী থেকে গেলাম আমি। কামনা করি ওর সংগ্রাম সার্থক হোক, জয়ী হোক। আমার দাদার কথাটা ফলেছিল, কিন্তু বেশি দিনের জন্য নয়। চলে গেল সে অকালে। মানিকের লেখা বইটা বিষয় শিল্প নির্দেশনা,
বিশদভাবে পড়লে শিল্প নির্দেশনার খুঁটিনাটি দিকগুলো বেশ অনেকটাই জানা যায়, যদিও বিষয়বস্তু অনেকটাই গভীর। শিল্প নির্দেশক এমন একজন ব্যক্তি যিনি ক্যামেরার সামনে দেখতে পাওয়া পরিবেশকে চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী সাজিয়ে তোলেন। শিল্প নির্দেশনা অনেক কিছুই আছে যা আমি এখানে বলছি না, কিন্তু ওর বইতে আছে। এখানে উল্লেখ একটা শ্যুটিংয়ের অভিজ্ঞতা দিয়ে শেষ করছি এই প্রতিবেদন। ওর কথায় শ্যুটিংয়ের জন্য বারুইপুরে অনেক পরিচালকের প্রিয় জায়গা, ফলে বারুইপুরের মানুষ শ্যুটিংয়ের খবরাখবর রাখতেই পারে। সন্দীপ রায়ের শ্যুটিং হলে তো আর আরও বেশি করে লাগবেই। আগেই বলে রাখি, পার্ক স্ট্রিটে ঘোরস্থান কর্তৃপক্ষ এখন অনেক বেশি সাবধানী। সন্দীপকে খানিকটা শ্যুটিং করার অনুমতি দিয়েছেন, খোঁড়াখুড়ি ভাঙাভাঙি করার কোনো অনুমতি নেই। সেই কারণে সন্দীপকে বানাতে হলো এক নকল পার্ক স্ট্রিট গোরস্থান। তো যে কথা হচ্ছিল, স্থানীয় মানুষদের নির্দেশ মতো ঘন্টা দুয়েক চষে বেড়ালাম বারুইপুর, কোথাও কিছু পেলাম না নকল গোরস্থান। ফিরে আসবো, খবর পেলাম মালঞ্চ বাজারের কাছে খুঁজে পাওয়া যাবে নকল গোরস্থান। ছুটলাম সেখানে, পেলাম সেটা খেলার মাঠের পাশে লোহার ঘেটোলা গাছগাছালিতে ভর্তি বাগানের হদিশ পাওয়া গেল সেই নকল গোরস্থানের। দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। আমাদের টিমে রিজু ছবি তুলতে তুলতে বলে, মনে হচ্ছে না পার্ক স্ট্রিট সিমেট্রি নয়, তাই না? প্রতিবেদনটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু শিল্প নির্দেশনা নিয়ে মানিক যা লিখেছে তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছে আমার প্রবল। তাই ভবিষ্যতে শিল্প নির্দেশনা নিয়ে কিছু কিছু লিখতে চাই আমি, অবশ্যই ওর বাড়ির লোকেদের অনুমতি নিয়ে।